ওকে, টিউটোরিয়াল 4 রেডিও অ্যাক্টিভিটি। এখানে আমি আলোচনা করব রেডিও অ্যাক্টিভিটি কী এবং রেডিও অ্যাক্টিভিটির কারণে যে তিনটে রশ্মি বেরোয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এবং দুটি নিউক্লিয়ার বিক্রিয়া ফিশন ও ফিউশন, সংযোজন, এই বিয়োজন ও সংযোজন বিক্রিয়া, এবং রেডিও অ্যাক্টিভিটির ব্যবহার আর বাজে ফল, রেডিও অ্যাক্টিভিটির কারণে বাজে ফল। আচ্ছা, তো তোমরা রেডিও অ্যাক্টিভিটি সম্বন্ধে আশা করি কিছু জিনিসপত্র তোমরা আগেও শুনেছো, সেরকম হিরোশিমা নাগাসাকি, জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার দ্বারা অ্যাটম বোম বিস্ফোরণ, রাশিয়ার চেরনোবিলে অ্যাক্সিডেন্ট, চেরনোবিল দুর্ঘটনা, যার কারণে প্রচুর লোককে সরাতে হয়েছিল এবং প্রচুর লোক মারাও গেছিলো, এবং যেটি এখনও হচ্ছে পরিত্যক্ত, যেখানে এখনও রেডিয়েশন আছে। এটা বোধহয় 1984-85 হাল নাগাদ ঘটেছিল। আচ্ছা, তোমরা এই মহাবিশ্বের বয়স জানতে পারো এখন, যেটার কারণ হচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটি। পৃথিবীর যে 450 কোটি বছর বা তোমার হচ্ছে সূর্যের বয়স যে 460 কোটি বছর, এই যে বয়সগুলো জেনেছি, এগুলোর কারণ হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। তো আমাদের কিছু ভূগোল বইয়ে তোমরা পড়েছো বোধহয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে যেখান থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, এবং যেটি হচ্ছে পরিবেশ বান্ধব। যদিও পরিবেশ বান্ধব নয়, চেরনোবিলে আমরা কী ঘটেছিল দেখেছি, যেখান থেকে প্রচুর পরিমাণ হচ্ছে সমুদ্রের জলে ছড়িয়ে পড়েছিল এবং পরিবেশকে বিশেষভাবে দূষিত করে রেখেছিল। যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি তো ঠিকঠাক আছে, অবশ্যই ভালো পরিবেশ বান্ধব, কিন্তু ঠিকঠাকভাবে যদি না রাখা যেতে পারে, সেটা যদি পরিবেশে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সেটা বড় বিপর্যয় ডেকে আনবে। আচ্ছা, তো এই সেকশানে আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এই রেডিও অ্যাক্টিভিটিটা নিউক্লিয়ার ফিজিক্সের একটা পার্ট, এটা একটা বিশাল বড় বিষয়। তো তোমাদের এখানে খুব 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 বেসিক জিনিসপত্র আছে। তো আমি যেহেতু সিলেবাসের মধ্যে থাকতে চাইছি, তো বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। হয়তো এদিক ওদিক দু একটা হতে পারে বা কিছু মিস করে যেতে পারে। যদি কিছু মিস করে যাই তাহলে আমাকে সেটা অবগত করবে। আচ্ছা, প্রথম আসা যাক আমাদের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কী। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, এই সমস্ত কিছু প্রকৃতিতে মৌল পাওয়া গেছে, যে মৌলগুলো দেখা গেছে অবিরত কিছু তেজস্ক্রিয় রশ্মি বের করতে থাকে এবং তারা ভেঙে যেতে থাকে, মানে ভারী পরমাণু থেকে তুলনামূলকভাবে হালকা পরমাণুতে ভেঙে যেতে পারে, হালকা থেকে আরও হালকাতে ভেঙে যেতে পারে। এবং দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলোর শেষ প্রান্তে গিয়ে স্টেবিলিটি গিয়ে শেষ হয়ে যায়, মানে তেজস্ক্রিয়তা গিয়ে শেষ হয়ে যায় লেডে গিয়ে, মানে পিভিতে। আর এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তাকে ঝড়, বৃষ্টি, জল, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, তারপর অন্য কোনো প্রকৃতির উপস্থিতি, কোনো কিছুই ব্যাঘাত ঘটাতে পারে না। এই যেমন কন্টিনিউ চলতেই থাকে। কোথায় নিয়ে যাচ্ছ, কী রাখছো, কেমনভাবে রাখছো, কার ওপর কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, এই রেডিও অ্যাক্টিভিটিটা আবিষ্কার হয়েছিল, ইন্টারেস্টিং হয়েছে। তো হেনরি ব্যাকারেল প্রথম এক্স রশ্মি আবিষ্কার হয়েছে। তো এই এক্স রশ্মির তোমার ইউরেনিয়াম সল্টের ওপরে তোমার কী প্রভাব ফলে সেটা দেখার জন্য একটা টেস্ট করবে ভেবেছিল। তো প্রথমে ভেবেছিলেন যে লাইটের ওপর ফেলে দেখবেন যে এটার উপর কোনো প্রভাব আছে কি না। এবার সেদিনকে তোমার আকাশ মেঘ করেছিল, ঠিক আছে। তো এবার কী করেছে, এই ইউরেনিয়াম সল্টটাকে একটা কাগজে মুড়ে ড্রয়ারের ভেতরে রেখে দিয়েছে, এবং সেই ড্রয়ারের ভেতরে কিছু ফটোগ্রাফিক প্লেটগুলো ছিল। তো ফটোগ্রাফিক প্লেটগুলো 3-4 দিন পরে যখন বৃষ্টি কমেছে, বের করেছে ইউরেনিয়াম এবং ফটোগ্রাফিক প্লেটগুলো, এবং দেখছে যে ফটোগ্রাফিক প্লেটে ডেভেলপ হয়ে আছে। মানে অদ্ভুত ব্যাপার, এটা তো ড্রয়ারের মধ্যেই ছিল, এ তো বারই করা হয়নি, তাহলে ডেভেলপ হলো কী করে? নিশ্চয়ই কিছু এর মধ্যে দিয়ে আলো ঢুকেছে, এবং আলো ঢুকতে পারে কি, ড্রয়ারের মধ্যে কী ছিল? তখন দেখলো যে ড্রয়ারের মধ্যে কাগজে মোড়া ইউরেনিয়াম সল্ট ছিল, যে ইউরেনিয়াম সল্টটা কাগজ ভেদ করে তোমার
ওই ফটোগ্রাফিক প্লেটগুলোকে ডেভেলপ করে দিয়েছে। তার মানে সেখান থেকে প্রমাণিত হলো যে ইউরেনিয়াম সল্ট থেকে কিছু রশ্মি বেরোচ্ছে, অদৃশ্য রশ্মি বেরোচ্ছে, যেগুলো ফটোগ্রাফিক প্লেটকে ডেভেলপ করে দিতে পারে। তো যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা পুরোপুরি হচ্ছে পরমাণুর আভ্যন্তরীণ ব্যাপার। আমরা জানি পরমাণুতে দুটো পার্টফর্ম থাকে, একটা হচ্ছে ইলেকট্রনীয় মহল আর একটা হচ্ছে ভেতরের নিউক্লিয়াস। তো ভেতরের যে পোর্শন নিউক্লিয়াস, এটার সাইজটা প্রচুর পরিমাণ ছোট তার তুলনায় ইলেকট্রনীয় মহলের ক্ষেত্রে। রাসায়নিক বিক্রিয়ার সময় কে মানে অংশগ্রহণ করে? ইলেকট্রনগুলো। আর এই রেডিও অ্যাক্টিভিটির সময় কে অংশগ্রহণ করে? তোমার নিউক্লিয়াসটা। তার একটা প্রমাণ, খুব সহজ প্রমাণ এখান থেকে আমরা প্রমাণ করতে পারি। এখানে দেখো, এই রেডনের সাথে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ার ফলে রেডিয়াম সালফেট তৈরি হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তো হাইড্রোজেন গ্যাস তো নিউট্রাল, কোনো তেজস্ক্রিয় মৌল নয়। কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ার পর দেখা গেল আগে যে রেটে হচ্ছে রেডিয়াম তেজস্ক্রিয়তা নির্গত করতো, ঠিক সেই রেটে, সমপরিমাণ রেটে রেডিয়াম সালফেট হচ্ছে তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। তার মানে এই রেডিয়াম সালফেটের তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয়নি। এখানে রাসায়নিক বিক্রিয়া হয়ে গিয়ে নতুন ধরনের পদার্থ তৈরি হলো। আমরা জানি নতুন ধরনের পদার্থ তৈরি হলো মানে কি, এখানে একটা ইলেকট্রনের আদান প্রদানের ফলে একটা বন্ধন, কেউ একজন ইলেকট্রন দিল, কেউ একজন একটা ইলেকট্রন নিল, মানে ইলেকট্রন কনফিগারেশনটা চেঞ্জ হয়েছে। ওদের যে ভেতরে যে নিউক্লিয়ার যে কনফিগারেশনগুলো, সেগুলো তো চেঞ্জ হয়নি। সেই জন্যই এর মধ্যে এখনও পর্যন্ত তেজস্ক্রিয়তাটা দেখা যাচ্ছে। তার মানে আমরা পুরোপুরিভাবে নির্ভরযোগ্যভাবে নিশ্চিতভাবে বলতে পারি যে রেডিয়াম সালফেটের মধ্যে যে রেডন পরমাণুটা আছে তার কারণেই এই তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। তার মানে এটা পুরোপুরি হচ্ছে ইন্টারনাল ম্যাটার, মানে পরমাণুর অভ্যন্তরের ব্যাপার। আচ্ছা, এই সমস্ত আমরা যে প্রকৃতিতে যে সমস্ত মৌল পাওয়া যায় তারা নিশ্চয়ই সকলেই হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা দেখায় না। তাহলে তো গণ্ডগোল হয়ে যেত সব কিছু, কারণ এই তেজস্ক্রিয়তাগুলো তো জীবজগতের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। যদি সবাই তেজস্ক্রিয়তা দেখাতো তাহলে জীবজগৎ থাকতো না, আর এই তেজস্ক্রিয়তা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম না। যাই হোক, তো সবাই দেখায় না। তো কারা দেখায়? বেসিক্যালি দেখা যাচ্ছে যে সমস্ত ভারী মৌল, মানে যাদের ভর সংখ্যাগুলো খুব বেশি। দেখো এখানে যে অ্যানিমেশনটা শো করছে, এই অ্যানিমেশনে প্লুটোনিয়ামে দেখাচ্ছে 239 ভর সংখ্যা, ইউরেনিয়ামের দেখাচ্ছে বোধহয় 235, মানে এরা প্রচুর ভারী। তো যত ভারী হয় তত দেখা গেছে তার মধ্যে আমরা সাধারণভাবে ব্যালেন্স থাকে কখন? যদি কেন্দ্রকটা ব্যালেন্স থাকবে তখনই, যদি নিউট্রন আর প্রোটনটা হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট থাকে, ঠিক আছে। এবার যখন যত ভারী হতে থাকে, যত প্রোটন বাড়তে থাকবে, তাদের মধ্যে বিকর্ষণ বল তো বাড়তে থাকে। তো সেই বিকর্ষণ বলকে রিডিউস করানোর জন্য নিউট্রন বেশি, প্রকৃতি আছে আরও বেশি নিউট্রন রাখতে চায়। এবার যখন এই নিউট্রন আনে তখনই গন্ডগোলটা হয়ে যায়, কেলোরকীর্তি হয়ে যায়। মানে তখন একটা হচ্ছে কি, এই রেজো ভেঙে যাওয়ার প্রবণতা চলে আসে, মানে ভেঙে গিয়ে অটোমেটিক্যালি নতুন ধরনের পদার্থ তৈরি করে, এবং তার সাথে সাথে কী করে, বিভিন্ন ধরনের রশ্মি, মানে বিভিন্ন ধরনের, মানে 3 ধরনের রশ্মি নির্গত করে: আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। এবং সেই ক্ষেত্রে E=mc² ফর্মুলা অনুযায়ী কিছু পরিমাণ মাস, কিছু পরিমাণ ভর হচ্ছে শক্তিতে রূপান্তরিত হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। সেই জন্য এই অ্যাটম বোমে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছিল বলেই তো শহর দুটো ধ্বংস হয়ে গেছিলো। এবং এই একই কারণে আমাদের সূর্যতে হচ্ছে রাসায়নিক নিউক্লিয় বিক্রিয়া হয়ে চলছে, সেখানে প্রচুর ভর হচ্ছে তোমার শক্তিতে রূপান্তরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং অবশ্যই সমস্ত পদার্থ তোমার কী বলে, রেডিও অ্যাক্টিভিটি দেখায় না। আমরা একটা চার্ট দেখবো, সেখানে দেখতে পাবো আমাদের প্রকৃতিতে প্রাপ্ত মৌলগুলোর মধ্যে কারা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা দেখা যায়। আচ্ছা, হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি? তার আগে জানতে গেলে আমাদের হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস। তো আমাদের এই যখনই অ্যাটম, নিউক্লিয়াস, পরমাণু ইত্যাদি নিয়ে আলোচনা হয়, তখনই আমাদের মোটামুটি মাথার মধ্যে আইডিয়া চলে আসে এগুলো হচ্ছে ফুটবলের আকারের, মানে হচ্ছে স্ফেরিক্যাল বা গোলীয় আকার। ঠিক একই রকমভাবে আমরা নিউক্লিয়াসটাকেও ধরে নিতে পারি গোলকের মতন, মানে তার একটা ব্যাসার্ধ থাকবে। এই ব্যাসার্ধটা হচ্ছে যদি R হয় এবং তার ভর সংখ্যা যদি হয়, এই R আর এর মধ্যে একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে, মোটামুটি মানে পারফেক্ট কখনোই নয়, একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে R=R0 a⁴ এই R0 হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তার ভ্যালু হচ্ছে 1.3 × 10⁻⁻15 SI-তে মিটার।
এবারে যদি এখানে R0 এর ভ্যালুটা বসাও আর এর ভ্যালুটা যদি জানা থাকে তাহলে তুমি তার করসপন্ডিং কত হচ্ছে রেডিয়াসটা হবে সেটা বের করতে পারো। যদি আমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন 1^1/3 করলে প্রায় ধরো 1 হয়, আর এখানে R0 হবে 1.3 × 10⁻⁻15, তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে যে রেডিয়াসটা হবে তার রেডিয়াসটা এইটার মোটামুটি সমান। আচ্ছা, ইউরেনিয়াম এবং থোরিয়াম হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত দুটো মৌল যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ভেঙে যেতে থাকে এবং যাদের লং লাইফ, হাফ লাইফটা হচ্ছে প্রচুর পরিমাণে বড়। হাফ লাইফ মানে কি, অর্ধজীবন মানে কি? অর্ধজীবন মানে হচ্ছে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ যে সময়ের মধ্যে পূর্বের তুলনায় অর্ধেক পরিমাণে হয়ে যাবে। যেমন উদাহরণ ধরো 1 গ্রাম ইউরেনিয়াম আছে, এটা ধরো টি বৎসর পরে সেটা হচ্ছে 1/2 গ্রাম হয়ে গেল, তাহলে এই টি বৎসরটা হবে ইউরেনিয়ামের তোমার হচ্ছে অর্ধজীবন আর কি, ঠিক আছে? তো আমাদের তোমার কি বলে, ইউরেনিয়ামের হাফ লাইফ প্রায় কয়েক শত বছর। তোমার ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে 700 মিলিয়ন ইয়ার্স। বাপরে বাপ। 238 ইউরেনিয়াম 238 এর হাফ লাইফ হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স, আর ইউরেনিয়াম 235 এর হচ্ছে 700 মিলিয়ন ইয়ার্স, মানে বিশাল বছর বয়স। আমাদের প্রকৃতি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই এদের হাফ লাইফ মানে আছে আর কি, এবং তারা আস্তে আস্তে খুব ধীরে ধীরে তার মানে আমরা যদি কোনো একটা এনার্জি সোর্স হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করতে পারি, আমরা আজীবন কাল ধরে ব্যবহার করতে পারবো। পৃথিবী ধ্বংস হয়ে গেল, মানুষ ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই ইউরেনিয়াম আর এনার্জি আর শেষ হলো না। তো এই প্রকৃতিতে প্রাপ্ত মৌলগুলো ছাড়াও আরও কিছু কৃত্রিমভাবে প্রস্তুত করা যায়, যেমন নেপচুনিয়াম, অ্যাক্টোনিয়াম, এগুলো আমাদের হচ্ছে কি দেখায়, তেজস্ক্রিয়তা দেখায়। আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সলিড, মানে কঠিন। তো রেডন হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ গ্যাস, এটা তেজস্ক্রিয় কিন্তু। আচ্ছা, এবারে তেজস্ক্রিয়তার একক কী? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি মানে বিজ্ঞানী মাদাম কুরি নাম অনুসারে কুড়ি, এবং বেকারেল যে আবিষ্কার করেছিল তার অনুসারে বেকারেল ব্যবহার করা হয়। 1 বেকারেল = 1 ডিসইন্টিগ্রেশন, মানে একটা তোমার হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে একটা যদি ভাঙন হয় তখন সেটাকে 1 বিক্রি। আর 120 হবে যদি 1 সেকেন্ডে এই এতগুলো 3.70 × 10⁻10 খানা যদি তোমার নিউক্লিয়াস ভেঙে যায় তখন সেটা হবে 120। আচ্ছা, এবারে বলি যে আমরা কি করে বিভিন্ন ডাইনোসর বা মৃত যে ফসিলগুলো সেগুলোর আমরা বয়স কীভাবে নির্ণয় করি। আচ্ছা, তোমরা আইসোটোপ জানো? আইসোটোপ মানে কি, যাদের পরমাণু সংখ্যাগুলো সেম কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। ভর সংখ্যাগুলো আলাদা মানে তাদের নিউট্রন সংখ্যাগুলোর ফারাক। এবার আমি বলেছি যার মধ্যে নিউট্রনটা বেশি হয়ে যাবে তার একটা টেন্ডেন্সি থাকে রেডিও অ্যাক্টিভ হয়ে যাওয়া। তো আমরা জানি যেহেতু লিভিং বডিগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কার্বন দ্বারা তৈরি। সেই জন্য আমরা যখন কোনো কিছু জীবের অন্য কোনো গ্রহে জীব আছে কিনা খুঁজি, যেমন রিসেন্ট হচ্ছে ভেনাসে বলছে মিথেন পাওয়া গেছে, এই নিয়ে তো খুব হইচই হচ্ছে যে মিথেন পাওয়া গেছে মানে জীব পাওয়া যেতে পারে। তো যাই হোক, তো জীবের মধ্যে হচ্ছে কার্বন থাকে, কার্বনের দুটো আইসোটোপ, একটা হচ্ছে C14 আর একটা হচ্ছে C12। তো C14 এর মধ্যে বেশি পরিমাণ দুটো বেশি নিউট্রন আছে, তার মানে C14টা হচ্ছে রেডিও অ্যাক্টিভ প্রপার্টির হয়। তাহলে কোনো পদার্থের মধ্যে ওই যে ফসিলগুলো আছে সেই ফসিলগুলোর মধ্যে কতটা পরিমাণ তোমার হচ্ছে C14 আছে আর কতটা পরিমাণ হচ্ছে C12 আছে, এই দুটোর যদি অনুপাত বার করতে পারি এবং তাদের মধ্যে একটা ফর্মুলা আছে কি অনুযায়ী তারা তোমার হচ্ছে হাফ লাইফ হয়। যেমন হচ্ছে C14 এর হাফ লাইফ বলছে 5730 বছর, মানে অনেকটাই বেশি বছর। তো এর মধ্যে এই রেশিও বার করলে আমরা হচ্ছে মোটামুটি একটা তার বয়স সম্বন্ধে আন্দাজ করতে পারবো। আর ইউনিভার্সের বয়স যেহেতু আরও বেশি, কত 1370 কোটি বছর বোধ হয়, তাই তো এরকম কিছু হবে, আর 450 কোটি বছর পৃথিবীর ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রে তো C14 দিয়ে করা যাবে না, কারণ C14 এর হাফ লাইফ হচ্ছে 5730 বছর। সেই জন্য এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো U235, U238, থোরিয়াম ইত্যাদিগুলো, কারণ এদের হাফ লাইফ হচ্ছে এই পৃথিবী এদের থেকে অনেকটা বেশি। তো আমাদের দেখতে হবে সেই পদার্থের মধ্যে যারা আমরা বয়স নির্ণয় করতে পারি তার মধ্যে U235 কতটা আছে আর লেড কতটা আছে, তো তাদের রেশিওটা বার করে আমরা তাদের বয়সটা নির্ণয় করতে পারবো।
তো এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল। তো এই পিরিয়ডিক টেবিলে দেখো এই আকাশি কালার যেগুলো রঙগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ, সবগুলো কিন্তু নয়। তো এইগুলোর মোটামুটি নিউট্রনের সংখ্যাগুলো একটা ব্যালেন্স হচ্ছে বিগড়ে গেছে, যার ফলে এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। বলে না যে ছেলে মেয়ে বিগড়ে গেছে, তো এদের ক্ষেত্রে এরা পিরিয়ডিক টেবিলে হচ্ছে থাকতে চাইতো, কিন্তু এদের যেহেতু ওই কনফিগারেশন একটু গড়বড় হয়ে গেছে, যার ফলে এরা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। রেডিও অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এরা সবসময় মানে কম মানে ভালো ভদ্র হতে চাইছে। ভদ্র হওয়ার জন্য কি মানে হচ্ছে তোমার এই নিউট্রাল মানে নন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হতে চাইছে, যার জন্য ভেঙে ভেঙে তারা হালকা হতে চাইছে। হালকা হতে হতে এবং তার সাথে সাথে করসপন্ডিং তাদের মধ্যে যে এক্সেস এনার্জিগুলো সেগুলো হচ্ছে বার করে দিতে চাইছে। আচ্ছা, এবারে এই তেজস্ক্রিয়তা থেকে নিষ্ক্রান্ত যে 3টে রশ্মি সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম হচ্ছে আমাদের আলফা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট রশ্মি এবং এটার মধ্যে 2 ইউনিট আধান থাকে, মানে 2 ইউনিট মানে হচ্ছে 2টো ইলেকট্রনের সমান আধান এবং পজিটিভ আধান হবে। কিন্তু আসলে আলফা যে পার্টিকেলটা, সেটা পার্টিকেলটা হচ্ছে একটা কণা। এই কণাটা হচ্ছে তোমার হিলিয়াম আয়ন। হিলিয়ামের মধ্যে কি থাকে? হিলিয়ামের মধ্যে 2টো প্রোটন থাকে আর 2টো নিউট্রন থাকে, তাই তো? আর বাইরের কক্ষে হচ্ছে 2টো ইলেকট্রন থাকে। আমি হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন কিক মেরে বার করে দিলাম, তাহলে কি যেটা পড়ে থাকবে, যে নিউক্লিয়াসটা পড়ে থাকবে সেটাই হবে আলফা পরমাণু। তার মানে যদি কোনো এই ধরো একটা তোমার নিউক্লিয়াস যার ভর সংখ্যা হচ্ছে এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, যদি এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে কি হবে? এর ভর সংখ্যা থেকে তো 4 বেরিয়ে নিয়ে চলে গেল, মানে 2টো ইলেকট্রন আর 2টো নিউট্রন আর 2টো প্রোটন আলফা নিয়ে বেরিয়ে চলে গেল, তাই জন্য এটা হয়ে গেল A-4। আর এখান থেকে তো 2টো প্রোটন নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেই জন্য পারমাণবিক সংখ্যাটা হয়ে যাবে Z-2। ঠিক আছে? তো এবারে বলতে পারো যে বাকি 2টো ইলেকট্রন গেল কোথায়? কারণ এখানেও দেখতে পাচ্ছি এখানেও তো Z-2 খানা প্রোটন আছে, মানে Z-2 খানা ইলেকট্রন আছে, আর এখানেও তোমার কোনো ইলেকট্রন নেই, তার মানে আরও 2খানা ইলেকট্রন হচ্ছে কী হয়ে গেল? এক্সেস হয়ে গেল। তো সেই 2টো ইলেকট্রন কী হলো? সেই 2টো ইলেকট্রন বিটা পার্টিকেল বা অন্য কিছু ধরনের হয়ে বেরিয়ে আসবে, যেটা আমরা পরবর্তীকালে দেখব। এবার হচ্ছে আলফা রশ্মির কী ধর্ম? আলফা রশ্মি সাধারণভাবে ধনাত্মক চার্জ, সাধারণভাবে না, সবসময় ধনাত্মক চার্জ। তো এটাকে আমরা দেখেছি যে ওই ইলেকট্রিক ফিল্ডে রেখে দেখেছি ডিফ্লেক্ট করে, কোন দিকে ডিফ্লেক্ট করেছে। আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়ছিলাম তখন দেখেছিলাম যে লাইনটাকে, যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে যারা ফলো করে, যে সমস্ত কণাগুলো, সেগুলো অবশ্যই হচ্ছে পজিটিভ, আর যারা হচ্ছে ফলো করবে কিন্তু উল্টো দিকে, আর উল্টো দিকে ফলো করবে, তখন সেটা হবে নেগেটিভ, তাই তো? ওকে, তো এর মধ্যে আমরা আগেই বলেছি +2 ইউনিট মানে 2 × 1.602 × 10⁻⁻19 কুলম পজিটিভ চার্জ থাকবে। আলফা রে ক্যান আয়নাইজ। আলফা রশ্মি হচ্ছে কোনো গ্যাসকে আয়নিত করতে পারে। আয়নিত করা মানে কি? যখন আলফা রশ্মি কোনো গ্যাসের মধ্যে দিয়ে যাবে, সেই গ্যাসের যে অণুগুলো আছে তার মধ্যে থেকে তার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো আলফা রশ্মির থেকে হচ্ছে কিছু পরিমাণ এনার্জি গেইন করে নিয়ে তারা হায়ার এনার্জি স্টেটে চলে যাবে বা সেখান থেকে বেরিয়ে চলে যাবে। যখনই কোনো একটা পরমাণু ইলেকট্রনগুলোকে বার করে দিল, ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে কি সেই পজিটিভ আধান হয়ে গেল, মানে আয়নে পরিণত হয়ে গেল। সেই জন্য বলা হচ্ছে যে আলফা রশ্মি কোনো গ্যাসের মধ্যে দিয়ে গেলে তাকে আয়নিত করে দেবে। ইট ক্যান প্রডিউস ফ্লুরোসেন্স বাই অ্যাবজর্বিং গ্যাস। যদি এই যে গ্যাসগুলো অ্যাবজর্ব করলো, ধরো কোনো ইলেকট্রনগুলো বেরোলো না, তা কী করলো? উচ্চ স্তরে চলে গেল, উঁচু এনার্জি স্তরে চলে গেল, মানে তলার অরবিট থেকে উপরের দিকের অরবিটে চলে গেল। তারপরে খানিকক্ষণ উপরের দিকে অরবিটে থেকে ওদের ভালো লাগলো না, আবার নিচের অরবিটে চলে এলো, তখন কী করবে? তারা এনার্জি রিলিজ করে দেবে। এই যে এনার্জি রিলিজ করে দিল, সেগুলো যদি হচ্ছে তোমার ভিজিবল লাইট হয়, তখন সেই গ্যাসগুলো থেকে একটা হালকা আলোর আভা বেরোতে থাকবে, সেটাকেই আমরা বলছি ফ্লুরোসেন্স। আচ্ছা, আলফা রশ্মির পেনিট্রেশন মানে হচ্ছে ভেদন ক্ষমতা কিন্তু খুব একটা বেশি নয়। বায়ুর মধ্যে কয়েক সেন্টিমিটারই সে হচ্ছে এগিয়ে যেতে পারে, তারপরে তার সমস্ত হচ্ছে বায়ুর মলিকুলগুলো বা অ্যাটম দ্বারা হচ্ছে শোষিত হয়ে যায়। বায়ু এমনকি একটা টিস্যু পেপার দ্বারাও আলফা কণাগুলোকে শোষণ করে নিতে পারে। তার মানে এগুলো কিন্তু হিউম্যান বডির ক্ষেত্রে খুব একটা ক্ষতিকারক নয়, কারণ আমাদের শরীরে খুব বেশি দূর তো এগোতেই পারবে না। আর এর মাস হচ্ছে 6.644 × 10⁻⁻27 কেজি। এবার হচ্ছে আলফা রশ্মির ব্যবহার। আলফা রশ্মির ব্যবহার ওই ক্যান্সার ট্রিটমেন্ট করতে, তোমার রেডিওথেরাপির সময় যে সমস্ত ক্যান্সার কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিতে ব্যবহার করা হয়, যাতে তারা হচ্ছে আর অন্য কোনো কোষকে হচ্ছে আক্রান্ত না করতে পারে। আচ্ছা, স্ট্যাটিক এলিমিনেটর। স্ট্যাটিক এলিমিনেটর কী জিনিস?
Alpha radiation from polonium-210 is used to eliminate static electricity in industrial application. Static electricity তোমরা পড়েছো, স্থির তড়িৎ পড়েছো। তো স্থির তড়িতে ইলেকট্রন সাধারণভাবে ব্যবহৃত হয়। এখানে তো পজিটিভ তোমার আলফা কণা তো পজিটিভ আনান, একেও যদি আমরা ফ্লো করাতে পারি তাহলে সেও হচ্ছে কি কারেন্ট দেখাতে পারে। এখানে বলছে দ্য পজিটিভ চার্জ অফ দ্য আলফা পার্টিকেলস অ্যাট্রাক্ট ফ্রি ইলেকট্রন, দাস রিডিউসিং দ্য পোটেনশিয়াল ফর লোকাল স্ট্যাটিক ইলেকট্রিসিটি। সেই জন্য যদি সে কোনো ইলেকট্রনকে যদি করে নেয়, কী বলে অ্যাবজর্ব করে নেয়, তাহলে কী হবে, সেই যে অঞ্চলের যে পোটেনশিয়ালটা ছিল, বিভবটা ছিল, সেটা কমে যেতে পারে। তো দিস প্রসেস ইজ কমন ইন পেপার মিলসে এটা ব্যবহার করা হয় এই পদ্ধতিটা। এরপর হচ্ছে স্মোক ডিটেক্টর। তোমার হচ্ছে কোনো জায়গায় আগুন লাগলো কিনা বা ধোঁয়া হচ্ছে কিনা এই ডিটেক্টরটার জন্য আলফা কণা ব্যবহার করা যেতে পারে। কী করে, আমরা একটা জায়গা থেকে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের একটা জায়গায় আলফা কণা উৎপন্ন হচ্ছে, সেখান থেকে আরেকটা প্লেটে নিয়ে যাচ্ছি। যখন এই আলফা কণা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মানে একটা পজিটিভ কণা স্রোত, তার মানে সেখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। তো সেখানে যদি কোনো স্মোক বা অন্য কিছু না পার্টিকেল থাকে তাহলে এটা স্মুথলি হবে। এবার যদি হঠাৎ করে যদি স্মোক চলে আসে, তাহলে সেই স্মোকগুলো কী হবে, সেই স্মোকগুলো দুটো প্লেটের মাঝখানে চলে আসবে। প্লেটের মাঝখানে চলে এসে ওই যে আলফা কণাগুলোর যে ফ্লো ছিল, সেই ফ্লোটাকে কী করবে, ডিস্টার্ব করবে, যার ফলে কারেন্টটা কী হবে, একটু রিডিউসড করবে, কমে যাবে। যেই কারেন্ট কমে গেল, সেখানে যদি কোনো সেন্সার লাগানো থাকে, সে ডিটেক্ট করতে পারবে যে কারেন্টটা কমে গেল, এবং সঙ্গে সঙ্গে সে অ্যালার্ম বাজিয়ে দেবে, তার মানে সেখানে হচ্ছে কি স্মোক এসছে বা ধোঁয়া রয়েছে বা আগুন রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এটাকে আলফা কণাকে আবার আলফা রশ্মিকে স্পেস ক্রাফটের পাওয়ার বা সাবমেরিনের পাওয়ার হিসাবে ব্যবহার করা হয়, বা তোমার আকাশে যে কিছু কিছু স্যাটেলাইট আছে সেগুলোতে সোলার পাওয়ার না ব্যবহার করে এইগুলো ব্যবহার করে। কারণ তো আমরা দেখেছি যে নিউক্লিয় অ্যাটমগুলো যদি আমরা ইউরেনিয়াম ব্যবহার করি, তারা বহু বছর ধরে হচ্ছে কি পাওয়ার সাপ্লাই করতে পারে, মানে আলফা কণার সোর্স হতে পারে, এবং সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সেগুলোকে ড্রাইভ করাতে পারি, তাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট আছে সেগুলো দিতে পারি। তো হার্টের পেসমেকার ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়, এবং হিটিং ডিভাইস, যখনই কেউ আলফা রশ্মিকে অ্যাবজর্ব করে সে তো হিট হয়ে যাবে, সেই জন্য হিটিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসা যাক বিটা পার্টিকেল, বিটা রশ্মি কিন্তু সাধারণভাবে নেগেটিভ হয়, তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু আমি তোমাদের এখানে 3 ধরনের বিটা রশ্মি হয় সেটা বলবো। প্রথমটা হচ্ছে বিটা মাইনাস ডিকে, যেটা অবশ্যই হচ্ছে নেগেটিভ ধর্মী। একটা হচ্ছে বিটা প্লাস ডিকে, যেটা হচ্ছে পজিটিভ ধর্মী। আর একটা হয় অরবিটাল ইলেকট্রন ক্যাপচার। এখানে কোনো রশ্মি নির্গত হয় না, তার বদলে কি হয়, যে সেন্ট্রালে যে নিউক্লিয়াসটা থাকে সে কি করে, সে হচ্ছে ওর সামনে যে কক্ষী ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে কী করে, পরে ওখানে যে প্রোটনগুলো থাকে তার প্রোটনের কিছু পরিমাণ তোমার ভরের দরকার হয়, সেই দরকারটা কী করে ইলেকট্রনের থেকে নিয়ে হচ্ছে সেই নিউট্রনে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে কি অরবিটাল ইলেকট্রন ক্যাপচার, নামটা দেখেই বুঝতে পারছো। আচ্ছা, এই বিটা পার্টিকেল একটা আননোন ভুতুড়ে একটা কণা, সেটার নাম হচ্ছে কি নিউট্রিনো। এই নিউট্রিনোটাকে ডিসকভার করতে এই বিটা পার্টিকেল প্রচুরভাবে হেল্প করেছিল। বিটা পার্টিকেলের এনার্জি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলো, সেই এনার্জিটা খুঁজতে গিয়ে নতুন ধরনের একটা পার্টিকেল পাওয়া গেছিলো, সেটা হচ্ছে কি নিউট্রিনো। সেই নিউট্রিনো হচ্ছে কি ওই বিটা পার্টিকেলের এনার্জিকে নিয়ে চলে যাচ্ছে। সে কিন্তু এতই ছোট এবং এতই ভরহীন, সে কারোর সাথে ইন্টারাক্ট করে না, বহু বছর ধরে স্ট্রেট লাইনেই চলে যায়। আর কী বলে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ডিফ্লেকশনের সাথে বালাই তার নেই, সেই জন্যই সমস্যাটা হচ্ছিলো, তাকে ডিটেক্ট করা ছিল না। কিন্তু বিটা পার্টিকেল তাকে আমাদেরকে হেল্প করে সেই ভুতুড়ে কণাটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তো এবারে আসা যাক আমাদের যে এই 3 ধরনের যদি বিটা পার্টিকেল নির্গত হয় তখন নিউক্লিয়াসগুলোর কীরকমভাবে পরিবর্তন ঘটে। আচ্ছা, জেনারেলি বিটা মাইনাস ডিকে এমিট অ্যান ইলেকট্রন। বিটা মাইনাস ডিকের সময় হচ্ছে কি এটা হচ্ছে ইলেকট্রন হিসাবে বেরোয়, এটা একটা ইলেকট্রনই বেসিক্যালি, বিটা মাইনাসটা একটা ইলেকট্রন। আর বিটা প্লাস যে রশ্মি সেটা হচ্ছে পজিট্রন। পজিট্রন কি, পজিট্রন হচ্ছে ইলেকট্রনের সম আধান এবং সমভর, কিন্তু আধানের যে প্রকৃতি সেটা হচ্ছে বিপরীত। ইলেকট্রনের ক্ষেত্রে আধানের প্রকৃতি কী হয় আমরা জানি নেগেটিভ, কিন্তু পজিট্রনের ক্ষেত্রে আধানের প্রকৃতি হবে মাইনাস, নেগেটিভ। সেই জন্য এই পজিট্রনটা বেসিক্যালি হচ্ছে একটা ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল। যদি কোনো কারণে একটা ইলেকট্রন একটা পজিট্রন পাশাপাশি আসে, দুজনে মিলে গিয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে, মানে শক্তি উৎপন্ন হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে তাহলে এক্স এ জেড
এখান থেকে আমাদের একটা বিটা মাইনাস কণা হচ্ছে ডিকে হলো, তাহলে কি হবে, এ তো একটা মাইনাস নিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, জেডটা একটা বেড়ে গেল, Z+1 হয়ে গেল। এবার এর কোনো পরিবর্তন হলো না। এবার এখানে তোমাকে জানতে হবে এর ভেতরে কী ঘটলো যার ফলে Z+1 হয়ে গেল। Z+1 হয়ে যাওয়া মানে কি, এর মধ্যে আগে ছিল জেডখানা প্রোটন, এখন হয়ে গেল Z+1 খানা প্রোটন, তাই তো? কী করে হলো Z+1 খানা প্রোটন? আর এখানে এটাই বা স্থির থাকলো কীভাবে? হলোটা কি, এখানে যখন Z+1 মানে একখানা প্রোটন বাড়লো, এখানে আগে যে এ ছিল সেই এ থেকে যতগুলো নিউট্রন ছিল তার থেকে একটা নিউট্রন কমে গেল, একটা নিউট্রন কি হলো, ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা প্রোটন হলো আর একটাই বিটা মাইনাস পার্টিকেল হলো। একটা প্রোটন এর Z+1টা বাড়িয়ে দিল, আর এর সংখ্যাটা তো স্থিরই থাকবে, কারণ একটা প্রোটন হচ্ছে আর একটা নিউট্রন কমে যাচ্ছে, তাহলে এটা আগের মতনই আছে, কিন্তু নিউট্রন সংখ্যাটা একটা কমে গেল আর প্রোটন সংখ্যাটা একটা বেড়ে গেল, এই জন্য বিটা মাইনাস কণাটা বেরিয়ে গেল। আর বিটা প্লাস ডিকের সময় কি হয়, বিটা প্লাস ডিকের সময় হয় কি, এটা যেহেতু পজিটিভ আধান নিয়ে বেরিয়ে যাচ্ছে, এর যে জেডটা ছিল সেই জেডটা একটা কমে যাবে, আর এটা এই রাখবে। এটা কী কারণে হচ্ছে, এখানে হচ্ছে এটা কি, একটা জেড থেকে Z-1 হলো মানে কি, মানে হচ্ছে প্রোটনটা একটা কমে গেল, তাহলে এটা যেহেতু স্থির আছে তার মানে এখানে প্রোটনটা একটা কমে গেল, মানে এ তো স্থির রাখতে গেলে তোমাকে কী বাড়াতে হবে, নিউট্রনটা বাড়াতে হবে। তার মানে এখানে কি হলো, একটা প্রোটন নিউট্রনে পরিণত হলো, প্রোটন থেকে নিউট্রনে যখনই পরিণত হলো এবং তার সাথে একটা বিটা প্লাস কণাও হচ্ছে বেরিয়ে রইল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 3 নম্বরটা হচ্ছে ইলেকট্রন অরবিটাল ইলেকট্রন ক্যাপচার। তো এখানে তো আমরা বলেছিলাম একটা ইলেকট্রনকে ধরে নেবে, ধরে নিয়ে জেডটা কী হয়ে যাবে, Z- হয়ে গেল, মানে একটা প্রোটন থেকে একটা নিউট্রনে পরিণত হয়ে গেল, ঠিক আছে? সেই জন্য এটা কী হলো, এটাই রইলো, যেহেতু একটা তোমার প্রোটন কমে যাচ্ছে আর নিউট্রন বাড়ছে, সেই জন্য এটা একই রয়ে গেল, কিন্তু জেডের ভ্যালুটা একটা কমে গেল, ঠিক আছে? তো বেসিক্যালি এই ক্ষেত্রে কে সেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকেই কিন্তু ক্যাপচার করে, তার উপরে সেলগুলোকে ক্যাপচার করতে পারে না, কারণ সেগুলো অনেকটা দূরে হয়ে যায়। আচ্ছা, প্রপার্টিস অফ বিটা পার্টিকেল, ইট ইজ জাস্ট আইদার ইলেকট্রন আর পজিট্রন। আমরা বললাম বিটা প্লাসে মানে হচ্ছে পজিট্রন বেরোবে, আর বিটা মাইনাস দিকে হলে ইলেকট্রন বেরোবে। তো আমরা সেটা বিটা প্লাস না বিটা মাইনাস, সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার ডিফ্লেকশন দেখেই বুঝতে পারবো। আর এর চার্জগুলো +1 ইউনিট পজিট্রনের ক্ষেত্রে, আর ইলেকট্রনের ক্ষেত্রে -1 ইলেকট্রন, তাই তো? আর পজিট্রনটা ইলেকট্রনের অ্যান্টিমেটার আগে বলেইছি। বিটারে অলসো ডিফ্লেক্ট ইন ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ড, যেহেতু আহিত কণা তড়িতাধান আছে, সেই জন্য ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র উভয় দ্বারাই এটা ডিফ্লেক্ট করবে। বিটা পার্টিকেলস আর মাচ লেস আয়োনাইজিং দ্যান দ্য আলফা পার্টিকেল, এর ভর প্রচুর পরিমাণ কম, সেই জন্য এ খুব বেশি পরিমাণ আয়োনাইজ করতে পারে না। আলফা পার্টিকেল যেখানে গ্যাসটাকে আয়োনাইজ করতে পারে, এর মধ্যে এনার্জিটা কম থাকে, সেখান থেকে খুব কম পরিমাণ আলফা পার্টিকেলগুলো তোমার হচ্ছে গ্যাসের মধ্যে দিয়ে পাস করলে কম পরিমাণ অণুকে আয়োনাইজ করতে পারে। ইট ক্যান পেনিট্রেট সাম মিলিমিটার থ্রু হিউম্যান স্কিন, আমাদের এর বিটা রশ্মি তার মানে খানিকটা ক্ষতি করতে পারে, কিছু মিলিমিটার আমাদের শরীরে ঢুকে যেতে পারে, যদিও অতটা খুব একটা ক্ষতিকারক নয় যতটা গামা রশ্মি করে। গামা রশ্মির মধ্যে প্রচুর পরিমাণ শক্তি থাকে, যে শরীরের অনেকটা ভেতর ঢুকে গিয়ে শরীর পুড়িয়ে দিতে পারে। আচ্ছা, ইউজেস অফ বিটা পার্টিকেলস, বিটা পার্টিকেলস কী হিসেবে ব্যবহার করা হয়?
এখানে থিকনেস ডিটেক্টর ফর দ্য কোয়ালিটি কন্ট্রোল অফ থিন মেটেরিয়াল, যেহেতু এ মেটেরিয়ালের খুব বেশি দূর যেতে পারে না, কয়েক মিলিমিটার যেতে পারে, সেই জন্য পেপারের থিকনেস মেজার করার জন্য আমরা বিটা পার্টিকেল ব্যবহার করতে পারি। ট্রিটমেন্ট অফ আই অ্যান্ড বোন ক্যান্সার, স্ট্রোনিয়াম 90 অ্যান্ড স্ট্রন্টিয়াম 89 আর কমনলি ইউজড, ব্যবহার করা হয় এই দুটো আইসোটোপ। আচ্ছা, ট্রিশিয়াম ইজ ইউজড ইন সাম ফসফরেন্স লাইট অ্যান্ড টিপিক্যালি ইমার্জেন্সি লাইটিং ইট রিকোয়ার্স নো পাওয়ার। তো যদি তোমাদের কোনো আমাদের যদি কোনো ইমার্জেন্সি হয়, তখন যদি ব্যাটারি না থাকে বা অন্য কোনো পাওয়ার সোর্স না থাকে, তখন আমরা এই ট্রিশিয়ামটা ব্যবহার করতে পারি। এর মধ্যে একটা ফসফরেশন, মানে সে আগে থেকে আলো শোষণ করে বা সে একটা আলো দেয় আর কি, ওই বিটা পার্টিকেল ছাড়ছে এবং সেই বিটা পার্টিকেল বাইরের মধ্যে দিয়ে গিয়ে আয়নাইজ করে দিচ্ছে এবং সেই ইলেকট্রনগুলো আবার রেডিয়েশন করছে। তো এই কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, ফ্লোরিন 18 ইজ কমনলি ইউজড অ্যাজ দ্য ট্রেসার ফর দ্য পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এটা একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে তোমার হচ্ছে একটা পজিট্রন আছে কিনা তাকে ট্রেস করতে ফ্লোরিন 18 থেকে বেরোনো নির্গত যে বিটা রশ্মি সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আসছে যা গামা রে, সবচেয়ে শক্তিশালী রশ্মি, যার ফ্রিকোয়েন্সি প্রচুর পরিমাণ বেশি। তো গামা রে ইজ ভেরি লো ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি বেশি হলে তো তার ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হবেই। এ তো বলেছি আমাদের এই ফর্মুলা অনুযায়ী, যদি এফ বাড়ে তাহলে ল্যামডা কমবে, আর ল্যামডা বাড়লে এফ কমবে। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এনার্জির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে এইটাই, ই ইন্টু এইচ এফ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, যেটা এসআই পদ্ধতিতে মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে যার ফ্রিকোয়েন্সি বেশি হবে তার এনার্জি তত বেশি হবে। প্রথম ডিসকভার করেছিল পিভি ভিলিয়ার। এনার্জি রেঞ্জ ফ্রম 10⁶ ইলেকট্রন ভোল্ট, মানে বুঝতে পারছো মেগাভোল্ট রেঞ্জে হয়। এই 10⁻³ 10⁻³ মানে কিলো, আর 10⁶ মানে মেগাভোল্ট রেঞ্জে হয়, প্রচুর পরিমাণ শক্তি হয়। দ্য পেনিট্রেশন পাওয়ার ইজ ভেরি হাই, তো হবেই, কারণ এর তো পাওয়ার বেশি, শক্তি তো বেশি। ইট ক্যান পেনিট্রেট ইভেন 100 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম প্লেট, মানে 100 সেন্টিমিটার পুরো একটা অ্যালুমিনিয়াম প্লেট ভেদ করে চলে যেতে পারে। অ্যাজ দ্য হাই এনার্জি ইজ ভেরি হাই, সো ইট কুড ডিস্ট্রয় লিভিং সেল। অবশ্যই এ তো লিভিং সেল ডিস্ট্রয় করে দেবে, যখন কোনো লিভিং সেলের মধ্যে দিয়ে পাস করবে সেখানে এত পরিমাণ হিট তৈরি করবে, সেগুলো এমনিই মারা যাবে। প্রপার্টিস অফ গামা রে, ইট ইজ হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এ তো বললাম ফ্রিকোয়েন্সি প্রচুর বেশি, মানে এর মধ্যে এনার্জি প্রচুর পরিমাণ থাকবে। দ্য ইট ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই, আই গ্রেটার দ্যান অফ 10⁹ হার্জ, মানে বুঝতে পারছো 10⁹ হার্জের চেয়ে বেশি হয়। ইটস ওয়েভ লেন্থ ইজ ভেরি লো, অবশ্যই ফ্রিকোয়েন্সি যেহেতু বেশি। ইটস এনার্জি ইজ গ্রেটার দ্যান 100 কিলোভোল্ট, মানে ওই মেগা ইলেকট্রন ভোল্টের চেয়েও বেশি। 10⁵ এর চেয়ে বেশি, মানে ওই মেগা ইলেকট্রন ভোল্টে হবে। অ্যাজ ইট ইজ নট পার্টিকেল, সো ইট হ্যাজ নট মাস। গামারে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো কণা নয়, যেহেতু কণা নয় এর কোনো আধার নেই এবং এর কোনো ডিফ্লেকশনও দেখাবে না। গামারে এমন একটা জিনিস জানো কি, চুটকির মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। গামারে ব্রাস্ট হয়, ঠিক আছে, এই যেমন এই ছবিটা দেখা যাচ্ছে, গামারের ব্রাস্ট যদি যখন কোনো স্টার সুপারনোভা হয়ে যায়, সেই সময় প্রচুর পরিমাণে হচ্ছে মানে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমার ভর থেকে হচ্ছে এনার্জি তৈরি হয়ে যায়। সেই এনার্জিটা একটা তাক করা থাকে, মানে ওই লেজার গানের মতন, যে কোনো একটা তাক করা যদি কোনো একটা প্ল্যানেটের গায়ে লেগে গেলো, ব্যাস সঙ্গে সঙ্গে পুরো একবারে পুরো ছাই হয়ে যাবে। তো এরকম প্রবাবিলিটি থাকতে পারে, হয়তো কোনো দিন এরকম একটা গামারে ব্রাশ আমাদের পৃথিবীতে এসে পড়লো, আমরা সমস্ত কিছু সবাই ধ্বংস হয়ে গেলাম। তো আমাদের গামারের ব্যবহার কি, মেডিকেল পারপাসে ব্যবহার করা হয় ক্যান্সার ট্রিটমেন্ট ক্ষেত্রে। স্টেরিলাইজেশন অফ অবজেক্ট, কোনো খাবার দাবার বা কোনো কিছু জিনিসপত্র, মেডিকেলের জিনিসপত্র, তার মধ্যে দিয়ে জীবাণুগুলোকে মারার জন্য এই গামারে ব্যবহার করা হয়। গামারের স্পেকট্রোস্কোপি ইন্ডাস্ট্রি, গামারের স্পেকট্রোস্কোপি আর স্পেকট্রোস্কোপের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রশ্মির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি। তো গামারে কোনো একটা তরঙ্গে বডির মধ্যে পাঠিয়ে দিলাম, সেখান থেকে রিফ্লেক্ট করালাম, তার স্পেকট্রোস্কোপি ওয়েভলেন্থের কী পরিবর্তন হলো সেটা মেজার করে আমরা বলতে পারি সেটার পিওরিটি কতটা বা সেটা কী ধরনের মেটাল। তো ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয়। মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ফ্লো অফ লিকুইডস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। তো ইন্ডাস্ট্রিতে এই তোমার কী বলে লিকুইডের ফ্লো কন্ট্রোল করার জন্য গামারে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আসতে যাক আমাদের নিউক্লিয় যে রিয়াকশান বা বিক্রিয়া আছে
সেই দুটো বিক্রিয়া নিয়ে আলোচনা করা যাক। প্রথম হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিয়োজন। বিয়োজন মানে হচ্ছে ভেঙে যাওয়া। কী করে ভাঙে? একটা খুব অল্প গতিবেগের হচ্ছে নিউট্রন একটা ভারী টার্গেটকে তোমার কোলাইড করে। তো কোলাইড করার পর দেখা যায় ছোট ছোট মানে হালকা কিছু তোমার নতুন ডটার পার্টিকেল বেরোয়, ডটার নিউক্লিয়াস বেরোয়, তার সাথে সাথে কিছু সাব অ্যাটমিক পার্টিকেল বেরোয়, নিউট্রন প্রোটন ইত্যাদি বেরিয়ে আসে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন ইজ এ প্রসেস ইন নিউক্লিয়ার ফিজিক্স ইন হুইচ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম splits by a neutron collision into two or more smaller nuclei as fission products and usually some by product particle, সাবঅ্যাটমিক প্রোডাক্ট পার্টিকেল। এটা আমি মিস করে গেছি এখানটা লেখাটা। সাবঅ্যাটমিক প্রোডাক্ট পার্টিকেল মানে হচ্ছে ধরো এই নিউট্রন, প্রোটন, নিউট্রন, আর এই ডটার নিউক্লিয়াস মানে হচ্ছে এইগুলো ফিশন প্রোডাক্টগুলো। ঠিক আছে, এটা দেখো এটা ভারী ছিল, এখান থেকে হালকা হালকা হয়েছে। এটা হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউট্রন। তো এখানে কিন্তু ইনিশিয়ালের কাইনেটিক এনার্জিটা খুব বেশি দরকার নেই, অল্প কাইনেটিক এনার্জি হলেই সেটাকে টার্গেট নিউক্লিয়াসের সাথে কোলিশন করে এই ঘটনাটা ঘটাতে পারে। তো যখনই এই ফিশন প্রোডাক্টগুলো হবে, এই ফিশন প্রোডাক্টের যে টোটাল মাস বা এই সাবঅ্যাটমিক যে মানে রিয়াকশানটা হওয়ার পর, কলিশনটা হওয়ার আগে যে এদের ভর ছিল আর কলিশনটা হয়ে যাওয়ার পর এদের যে সমস্ত পার্টিকেলগুলো তৈরি হলো তাদের যে ভর, তো এদের ভর খানিকটা পরিমাণ হ্রাস ঘটে। তো যে পরিমাণ ভর হ্রাস ঘটে মানে কমে যায়, সেই পরিমাণ সমতুল্য পরিমাণ হচ্ছে কি তোমার এনার্জি তৈরি হয়ে যায়। এই গামারে, বিটারে এগুলো তৈরি হয়ে যায়। তো গামারে তৈরি হয়ে যাবে। তো আমরা জানি অল্প পরিমাণ ভর হ্রাসে, ভর কমে গেলে সেটার পরিমাণ সমতুল্য পরিমাণ প্রচুর পরিমাণ এনার্জি তৈরি হয়। তার মানে নিউক্লিয়ার ফিশনেও প্রচুর পরিমাণ হিট তৈরি হবে, গামারে তৈরি হবে। এরপরে আসা যায় নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কিন্তু নিউক্লিয়ার বিয়োজন বিক্রিয়ার চেয়ে বেশি তাপ উৎপন্ন করে, বেশি শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্টের মধ্যে শক্তি উৎপন্ন করছে। কি করে না, এখানে প্রথমে একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস, তার সাথে একটা নিউট্রন আঘাত করা হলো, এখানে একটাই তোমার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি বলে, একটা বেরিয়াম তৈরি হচ্ছে, একটা ক্রিপ্টন তৈরি হচ্ছে, আর 3টে নিউট্রন তৈরি হচ্ছে, তার সাথে সাথে 200 ইলেকট্রন ভোল্ট তৈরি হচ্ছে। এটা নিউক্লিয়ার তোমার হচ্ছে ফিশন রিয়াকশান। আমি এখানে ফিউশন লিখেছি, তো এই ফিউশনটা হবে না, কিন্তু এটা ফিশনই হবে। কারণ হচ্ছে এখানেও তো নিউট্রন দিয়ে, মানে আগেরটার মতন, আগেরটা যেমন নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছিল, তো এক্ষেত্রে আমাদের নিউট্রন দিয়ে ইউরেনিয়াম 235কে আঘাত করা হচ্ছে, যার ফলে হচ্ছে দুটো ডটার নিউক্লিয়াস তৈরি হচ্ছে, ফিশন প্রোডাক্ট, এবং তার সাথে সাথে 3টে নিউট্রন। ডটার নিউক্লিয়াস হচ্ছে বেরিয়াম আর ক্রিপ্টন। ঠিক আছে, আর এত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, এখানেও 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা, নিউক্লিয়ার ফিশনের অ্যাপ্লিকেশন, নিউক্লিয়ার রিয়াক্টর যেখানে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ অ্যাটম প্রোডাকশন, কিছু অ্যাটম প্রোডাকশন করার জন্য এই রিয়াকশানটা করতে হয়। তো রেডিয়েশন থেরাপি, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য, পাওয়ার সোর্স অফ সাবমেরিন রকেট, কিছু সাবমেরিন বা রকেটের যে পাওয়ার সোর্স নিউক্লিয়ার সাবমেরিন হলে তার এই ফিশনটা সেখানে কাজে লাগে। এরপরে আছে নিউক্লিয়ার ফিউশন, মানে হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন ইজ দ্য রিয়াকশন ইন হুইচ 2 or more অ্যাটমিক নিউক্লিয়ার কম্বাইন, মানে জুড়ে গিয়ে একটা ভারী মৌল তৈরি করে এবং তার সাথে কিছু সাব অ্যাটমিক পার্টিকেল, মানে ওই ধরো নিউট্রন, প্রোটন এগুলো তৈরি করে। এখানে দেখো দুটো ডয়টোরিয়াম, একটা ডয়টোরিয়াম আর একটা হচ্ছে ট্রাইটিয়াম। ডয়টোরিয়াম মানে ভর সংখ্যা হচ্ছে 2, একটা প্রোটন আর একটা নিউট্রন, আর ট্রাইটিয়াম মানে হচ্ছে 2টো নিউট্রন আর একটা প্রোটন। যখন এই দুটো জুড়ে গিয়ে ফিউশন হবে, তখন হওয়ার পর কী তৈরি হয়, হিলিয়াম তৈরি হবে আর নিউট্রন তৈরি হবে। ঠিক আছে, দেখো এখানে তো কনজার্ভ করছে এই 2, 3টে, একটা 2, 3টে, একটা 2, 2। ঠিক আছে, এবং এর সাথে সাথে প্রচুর পরিমাণ হচ্ছে কী তৈরি হবে,
হিট তৈরি হবে। এখানে তুমি বলতে পারো যে এখানে এনার্জিটা এলো কোথা থেকে, এখানে তো ভর তো সেমই আছে, এখানে 3টে তোমার প্রোটন, এখানেও 3টে, এই 3টে নিউট্রন, এখানেও 3টে নিউট্রন, 2টো প্রোটন ছিল, 2টো প্রোটন ছিল। আচ্ছা, কি করে হলো? প্রথম কথা, এখানে যে ট্রাইটিয়াম ছিল এদের মধ্যে যে একটা, এদেরকে ধরে রাখতে গেলে তো একটা নিউক্লিয় বল দরকার না, আর এখানে যে নিউক্লিয় বলটা সেখানে খানিকটা পরিমাণ নিউক্লিয় বল কম লাগছে, ঠিক আছে, এখানে যখন হিলিয়াম তৈরি হচ্ছে, যার ফলে কিছু পরিমাণ নিউক্লিয় বল হচ্ছে, কি হচ্ছে, শক্তিতে নিউক্লিয় বল কম লাগার জন্য এখানে যে পরিমাণ আগে হচ্ছে তোমার এদের মধ্যে যে বন্ধন শক্তি ছিল সেই শক্তিটা হচ্ছে এনার্জি আকারে বেরিয়ে আসছে, ঠিক আছে। এখানে দেখো নিউক্লিয়ার ফিউশন এখানে দেখাচ্ছে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। আমি তোমাদের আগে বললাম যে ফিউশনে আছে বেশি, মানে সংযোজনে বেশি, কিন্তু এখানে ওটা আগের তুলনায় কমই হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য এক্সাম্পল দিলে সেখানে দেখতে পাবো বেশি হবে। আমাদের যে হাইড্রোজেন বোম, সেখানে এই নিউক্লিয়ার ফিউশন মানে যে সংযোজন বিক্রিয়ায় ব্যবহার করা হয়। বেসিক্যালি অ্যাটম বোমও এটাই ব্যবহার করা হয়। অ্যাটম বোমে কী করা হয়, প্রথমে আমি বলছি, প্রথমে এই এরম করে, যেমন ধরো এই ইউরেনিয়াম, এখানে নিউট্রন দিয়ে আঘাত করা হলো, এখানে যে 3টে নিউট্রন তৈরি হলো, তো এই 3টে নিউট্রন গিয়ে করলো কি, আর একটা আরও 3টে হচ্ছে ইউরেনিয়ামকে আঘাত করলো। তার মানে কি, প্রথমে একটা নিউট্রন, তারপরে 3টে নিউট্রন, সেই 3টে থেকে আবার হচ্ছে 3 3 9খানা নিউট্রন হবে, তারা আবার 9খানা হচ্ছে ইউরেনিয়ামকে হয়, এরকম চেন সিস্টেমে হতেই থাকবে। তার মানে কি, যত সময় যাবে তার সাথে সাথে রিয়াকশানের রেটটাও বাড়তে থাকবে এবং হচ্ছে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হতে থাকবে। আচ্ছা, ফিউশন রিয়াক্টর জেনারেলি নিউক্লিয়ার ফিউশন জেনারেট মাচ হায়ার এনার্জি দ্যান নিউক্লিয়ার ফিউশন। এটা তো আমি আগেই বললাম যে সংযোজন বিক্রিয়াতে বেশি শক্তি উৎপন্ন হয়। ইনিশিয়ালি রিকোয়ার্ড হাই টেম্পারেচার, সো উই নিড নিউক্লিয়ার ফিউশন। এই নিউক্লিয়ার ফিউশন মানে সংযোজন চালু করতে গেলে ইনিশিয়ালি এর প্রচুর পরিমাণ শক্তির দরকার হয়। যে নিউট্রনগুলোকে ভালো, তাদের প্রচুর পরিমাণ গতিশক্তি দরকার। সেই গতিশক্তিটা কোথা থেকে দেওয়া হয়? গতিশক্তিটা দেওয়া হওয়ার জন্য প্রথমে ইনিশিয়ালি নিউক্লিয়ার ফিউশন চালু করার জন্য, মানে সংযোজন চালু করার জন্য বিয়োজনের দরকার হয়। বিয়োজন করে আগে শক্তি উৎপন্ন করে নেওয়া হলো, সেই শক্তিটাকে ব্যবহার করা হয় ফিউশন করতে। দ্য কন্ট্রোল নিউক্লিয়ার ফিউশন ইজ ইউজিং ইন রিয়াক্টর। আমরা যে রিয়াক্টরের মধ্যে তড়িৎ শক্তি উৎপন্ন করি সেখানে সে কন্ট্রোল করা হয়, মানে একটা ওই যে রাসায়নিক চেন রিয়াকশানটাকে, সেটা একটা স্টেপের পরে গিয়ে ব্রেক করে দেওয়া হয়, তারপরে গেলে সেটা হচ্ছে আর কন্ট্রোল করা যাবে না, একটা বিস্ফোরণ ঘটাবে, প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে। আর কিন্তু অ্যাটম বোমে বা হাইড্রোজেন বোমে সেটা কিন্তু কন্ট্রোল করা হয় না, সেই আনকন্ট্রোল উপায় সেই বাড়তে থাকে, বাড়তে 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 প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। তো এখান থেকে আমরা কী কী কোশ্চেনের অ্যান্সার দিতে পারি? রেডিও অ্যাক্টিভিটি কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যামং আলফা, বিটা অ্যান্ড গামা রে? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মির মধ্যে কী পার্থক্য? হোয়াট ইজ দ্য নিউক্লিয়ার ফিউশন অ্যান্ড ফিউশন রিয়াকশান? সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া কী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাদের মধ্যে পার্থক্য কী? হোয়াট ইজ দ্য ইউজেস অফ অ্যাবভ রিয়াকশান, যেগুলো আমি আগে বলেছি। ইফ এ রেডিও অ্যাক্টিভ অ্যাটমিক নাম্বার ইজ জেড, যদি একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম, তার অ্যাটমিক নাম্বার যদি জেড এবং মাস নাম্বার মানে পারমাণবিক সংখ্যা যদি জেড এবং ভর সংখ্যা যদি এ হয়, তাহলে ইট এমিট সাকসেসিভলি পরপর 3টে কণা নিল, প্রথমে আলফা কণা, তারপরে বিটা কণা, তারপরে গামা কণা। আচ্ছা, গামা কণা বের করলে তো তাদের এ বা জেডের কোনো পরিবর্তন হবে না। প্রথমে আলফা কণা যখন বেরিয়ে যাবে এক্স থেকে, এটা পরিবর্তন হয়ে যাবে কি A-4, আর জেডটা পরিবর্তন হয়ে কী হবে Z-2। তারপরে যখন বিটা পার্টিকেল বেরোবে, সেই বিটা পার্টিকেলটা কী ধরনের পার্টিকেল সেটা জানতে হবে। যদি বিটা প্লাস পার্টিকেল হয় তাহলে কি হবে? তাহলে আমরা আগে বলেছি, দেখো বিটা পার্টিকেল যদি বেরোয়, যদি বিটা মাইনাস বেরোয় তাহলে হচ্ছে Z+1 হবে। এখন আমাদের আলফা কণা বেরিয়ে যাওয়ার পরে হলো Z-2 ছিল, তাহলে বিটা মাইনাস বেরোলো, আর একটা পরে বেরোলে সেটা হবে Z-1 হয়ে যাবে, আর এটা থাকবে A-4ই থাকবে। আর যদি বিটা প্লাস বেরোয়, আলফা কণা বেরিয়ে যাওয়ার পর হয়েছিল A-4 Z-2, তাহলে A-4 থেকে A-4ই থাকবে একটা বিটা প্লাস বেরিয়ে গেলে, আর Z-2টা থেকে হয়ে যাবে Z-3, কারণ একটা বিটা পার্টিকেলে আরও একটা 1 কমিয়ে দেবে, আগে ছিল Z-2 Z-1। তো এটা করবে তোমরা, করে আমাকে দেখাবে। তো টিউটোরিয়াল 4 এখানেই শেষ হলো।